হ্যালো বন্ধুরা, বলিউড নামটা ছোট হলেও এই ইন্ডাস্ট্রিতে যে কি লেভেলের রং তামাশা চলে তা বাইরে থেকে বোঝা এক প্রকারে অসম্ভব। আমরা সবাই নায়ক নায়িকা সেলিব্রিটি এদেরকে দেখে ভাবি যে আরে সাব্বাস কি ঝকঝকে তকতকে লাইফ, কিন্তু এই বলিউডের গভীরে যে কত ডার্ক সাইড রয়েছে তা আমাদের কল্পনার বাইরে। কিন্তু চিন্তা করো না, শাহরুখের ছেলে আরিয়ান খানের ডিরেকশনে এমন এক সিরিজ রিলিজ পেয়েছে যেখানে বলিউডের রীতিমতো ধুতি খুলে দিয়েছে। নেপো কিড, আউটসাইডার, ডন মাফিয়া থেকে শুরু করে বলিউডে যে কি হয় আর কি হয় না এই সব কিছু জানাতে আমি হাজির হয়ে গেলাম দ্য ব্যাডস অফ বলিউড সিরিজটির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলুন আপনাদের মাঝে সাসপেন্স না বাড়িয়ে সিরিজটির এক্সপ্লেনেশন শুরু করা যায়। সিরিজের শুরুতেই দেখা যায় একটা ফিল্ম সেট যেখানে একজন স্টান্টম্যান কড়া লেভেলের স্টান্ট করতে গিয়ে হাড্ডি ভেঙে বসেছে। তোমরা নিশ্চয়ই জানো যে স্টান্টম্যান হলো তারা যারা নায়কদের বদলে এমন রিস্কি শটগুলো নিয়ে থাকে। তো এই কারণেই পুরো সেটের সবাই প্রচুর টেন্স, কেননা এই ছিল তাদের একমাত্র স্ট্যান্ডম্যান আর মুভিটাও দ্রুত শেষ করতে হবে। তাহলে এখন উপায় কি? এদিকে পর্দায় হাজির হয় ফিল্মের প্রডিউসার মিস্টার ফ্রেডি সোডাওয়ালা। নামটা বেশ অদ্ভুত, কিন্তু এই ফ্রেডি সোডাওয়ালা লোকটা বলিউডে জাজেল ও মাফিয়া টাইপের প্রডিউসারদের মধ্যে একজন। তো সে এসে সাব জানিয়ে দেয় যে আগামীকালের মধ্যে যদি শুটিং শেষ করা না হয় তাহলে ডিরেক্টরকে লাথি দিয়ে বের করে দেওয়া হবে। এখন এত দ্রুত এমন স্ট্যান্ডম্যান কাকে পাওয়া যাবে? এই সবকিছুর মাঝেই এই ছেলেটি তার হাত উঁচিয়ে জানায় যে সে নিজেই স্ট্যান্ড করবে। এই কথা শুনে তো এক মেয়ে বলে ওঠেছে ইম্পসিবল, এমন রিস্কি শট আমি তোমাকে কোনোভাবেই নিতে দিতে পারি না, কারণ হিরোর যদি কিছু হয়ে যায় তাহলে পুরো সিনেমাটাই বন্ধ হয়ে যাবে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে আসমান সিং নামের এই ছেলেটি হচ্ছে মুভির লিড হিরো, আর এই সানিয়া নামের মেয়েটি হলো তার ম্যানেজার। তো কারো কোনো কথা না শুনে আমাদের হিরো নিজের জীবনের ঝুঁকি নিয়ে শুরু করে দেয় শট নেওয়া, আর এক কাটেই পুরো শট পারফেক্টলি হয়ে যায়। এরপর শুরু হয়ে যায় এই ছবির লঞ্চিং। রিভলভার নামের এই সিনেমায় আসমান একজন নিউ কামার হিসেবে পুরোই ফাটিয়ে দিয়েছে। তার করা অ্যাকশন আর ফাইটিং দেখে তো পুরো সিনেমা হল ফেটে পড়ে। তো নতুন মুখ হিসেবে আসমান এমন ব্লকবাস্টার দেওয়ার কারণে রাতারাতি সে সুপারস্টার বনে যায়। এমনকি লুকিয়ে মুভি দেখতে এসে সে ফ্যানদের ক্রেজে পড়ে রীতিমতো কাপড় চোপড়ি খুলে ফেলে। আসলে বলিউড এমনই, যেই লেভেলের স্টার হোক না কেন ভক্তদের ক্রেজ থাকে পুরো টপ লেভেলের। তো তাদের হাত থেকে ফাইনালে আসমান নিজেকে বাঁচিয়ে তার বন্ধু পারভেজের সাথে দেখা করে। পারভেজ হলো তার একদম ছোটবেলাকার বন্ধু, যাকে বলে জিগরি দোস্ত। বিপদে আপদে যেই মানুষটা তার সাথে থাকে সেই হলো পারভেজ। তো তারা যখন বাড়ি ফিরছিল ঠিক তখনই ঘটে এক ভয়ানক ঘটনা। একদল গুন্ডা এসে প্রথমে আসমানকে কিডন্যাপ করে নিতে চাইলেও পরে দেখা যায় তারা সবাই পারভেজের পরিচিত। আসলে এতক্ষণ ধরে তারা আসমানকে কিডন্যাপ করে নেওয়ার একটা মজা করছিল, কিন্তু এই কাহিনী কেবল এরকির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কেননা এরা হচ্ছে মুম্বাইয়ের সবচেয়ে বড় ডন গফুর ভাইয়ের গ্যাং মেম্বার। এখানে আসমানকে জানানো হয় যে গফুর ভাই তোর মুভি দুবাইয়ে বসে 3 বার দেখেছে, এছাড়াও সে তোর অনেক বড় ফ্যান হয়ে গেছে। তাহলে ভাই যদি ইন্ডিয়ায় আসে তুই আসবি তার সাথে দেখা করতে। এখন এমন সব কথাবার্তা শুনে আসমানের উপর থেকে অনেক এক্সাইটেড মনে হলেও ভিতরে তার ফেটে যায়, কেননা এমন ডন মাফিয়াদের সাথে ডিল করা চারটিখানি কথা নয়। কত বড় বড় হিরো পর্যন্ত জেলে গেছে এইসব মাফিয়াদের সাথে লিঙ্ক থাকার কারণে। তো এত সব চিন্তা না করেই তারা বাড়ি ফেরে। আসমান বাড়ি ফিরেই দেখতে পায় তার বাবা রজত ও মা নিতা এসে উপস্থিত হয়েছে। তাদের ছেলের এমন সাকসেস পেয়ে দুজনে অনেক গর্বিত হতে থাকে। তাদের পরিবারে আরো একজন আছে, নাম আফতাব চাচা। সারা জীবন সে কাটিয়ে দিয়েছে বলিউডের একজন ব্যাকগ্রাউন্ড সিঙ্গার হিসেবে। তাই তো এই বয়সেও সে বিভিন্ন বিয়ে বাড়িতে তার ঝলক দেখায় ঠিকই, কিন্তু কোথাও সে কোনো রেসপেক্ট পায় না। ফলে এই জীবনে সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। এছাড়াও আসমানের মা নিতাও কিন্তু ছিল একজন ব্যাক ড্যান্সার, তবে আসমানের হওয়ার পরে সেই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে। এদিকে আসমান টিভি দেখার সময় দেখতে পায় একজন মুভি ক্রিটিক্স তার সিনেমার পুরোই রোস্ট করে ছাড়ছে। আসমান নাকি এখানে মেয়েদের চেয়েও খারাপ অভিনয় করেছে। এইসব শুনে তো আসমানের মাথা পুরাই খারাপ। আরে দুনিয়ার সব মানুষ ভালো বলে, আর এই বেটাকারে টিআরপির কারণে এমন ব্যাশিং করছে। আসলে এমনই তো হয়, বলিউডের যত ভালো মুভি হোক না কেন এই ক্রিটিক্সদের কাজ হলো খুঁটে খুঁটে ভুল বের করা। যাই হোক, এরপর সবাই মিলে চলে আসে তার ব্লকবাস্টার মুভি রিভলভারের সাকসেস পার্টিতে। এখানে আসমানের মতো একজন নিউ কামারের এন্ট্রিটা ছিল একেবারে দেখার মতো। তবে একে একে পার্টিতে আসতে থাকে সব হাই প্রোফাইলের অ্যাক্টররা। ইভেন্টে কারণ জোহর এসে সবার নজর কাটতে থাকে। এরপর রণবীর সিং এর এন্ট্রি হয়। দেখা যায় যে বেচারার পা ভেঙে হাতে লাঠি উঠে গেছে। এই দৃশ্য দেখে তো কারণের কলিজা পুরাই কেঁপে
ওঠে, কেননা রণবীর তার নেক্সট সিনেমা করছে যার শুটিং শুরু আগামী সপ্তাহ থেকে। কিন্তু এই গালি বয় জানায় যে আগামী 2 মাস সে নাকি বিছনা থেকে উঠতে পারবে না, লেও ঠেলা। যাই হোক, সেই পার্টিতে সবচেয়ে বিগেস্ট সুপারস্টার অ্যারাইভাল তখনও বাকি ছিল। মুহূর্তেই তার এন্ট্রি যেন পার্টিতে পুরো আগুন ধরিয়ে দেয়। এই সুপারস্টার ববি দেওল ওরফে অজয় তালার, বলতে পারো এই সিরিজের জন্য সে হলো বলিউডের কিং। তো আজকেই পরিচয় করিয়ে দেওয়া হয় নতুন স্টার আসমানের সাথে। অজয় তালার জানায় সে তার ছবির কথা শুনেছে এন্ড সে তাকে অনেক কংগ্রেসও জানাতে থাকে। এই সবকিছু তো আসমানের কাছে একদম স্বপ্নের মতো মনে হচ্ছিল। এত বড় সুপারস্টার থেকে এমন সুন্দর কমপ্লিমেন্ট, তার লাইফ তো আজকে পূর্ণ হয়ে গেল। এভাবেই সেই পার্টিতে যারা সিক্সেনা নামের একজন অ্যাক্টর এসে হাজির হয়। কিন্তু এই অ্যাক্টর ছিল বলিউডের বিবেক ওবরয়ের মতো, ওই যে সালমানের সাথে ক্যাচাল হয়ে পুরো ইন্ডাস্ট্রি বরবাদ হয়ে গেছিল। ঠিক এভাবেই জারাজ কোনো এক কারণে ইন্ডাস্ট্রি থেকে বিতাড়িত, তাই তো সব বাউন্সাররা এসে তাকে সেখান থেকে লাঠি দিয়ে বের করে দেয়। তো এভাবেই পার্টি গড়াতে থাকে আর সবাই মিলে মেতে ওঠে আনন্দে। তবে দেখো এই গালি বয় কি করে। একে যেই না বাহুবলী ডিরেক্টর রাজামৌলি কল দিয়ে বসে, তখন এসে ল্যাংড়া থেকে দিব্যি সুস্থ হয়ে জানায় যে স্যার আপনার জন্য আমার সকল শিডিউল রেডি। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, সে কারণের ছবি করবে না বিধায় এবং ভং ধরেছে। আসলে এই সবকিছু হয় বলিউডে, যখন কারো ছবি শিডিউল ফাঁসাতে হয় তখন রিয়েল লাইফেও অ্যাক্টিং করতে হয়। কিন্তু ভুলবশত এই ফোন আলাপ আসমানের বন্ধু পারভেজ রেকর্ড করে বসে। সেটা থেকে রণবীর তার নিজের রোলেক্স ঘড়ি ঘুষ দিয়ে ওই ভিডিওটা ডিলিট করে দেয়। ভাইরে ঘড়ি যাই যা, কিন্তু এই ভিডিওর লিক মানে পুরাই ডেঞ্জার জোন। যাই হোক, অন্যদিকে ফ্রেডি এক নতুন ধান্দা ধরে বসে আছে। সে চায় আসমানের সাথে 3টা ফিল্মের এক্সক্লুসিভ একটা ডিল করার জন্য। এখন এই কথা শুনে আসমান খুবই এক্সাইটেড, কারণ একটা ফিল্ম হিট হওয়ার পরে এত ডিমান্ড। কিন্তু সানিয়া এই ডিল শুনে তাকে সাইন করতে না বলে, কারণ হচ্ছে এমন ডিল করলে আসমান অন্য ডিরেক্টরের সাথে কাজ করার সুযোগ পাবে না। যেহেতু সে বড় ব্লকবাস্টার দিয়েছে, তাই তার উচিত অপেক্ষা করা আরো বড় কোনো অফারের জন্য। কিন্তু আসমানের মাথায় এত কিছু ঢুকছে না। এছাড়াও ফ্রেডি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে। আসমান সোনিয়ার আগোচরেই এই ডিলে সাইন করে দেয়। হাজার হলেও এই ফ্রেডির ছবি দিয়ে সে স্টার হয়ে গেছে, তাই এতটুকু গ্রেটফুলনেস তো থাকাই উচিত, তাই না? এদিকে সোনিয়া দেখতে পায় যে কারণ জোহর ফোনে কাউকে হেব্বি চার্জে নতুন অ্যাক্টর খুঁজে দেওয়ার জন্য। এটা শুনে সোনিয়া তাকে বলে যে স্যার আপনি চাইলে আসমানকে নিউ ফিল্মে নিতে পারেন, কেননা ওর যে পোটেনশিয়াল তাতে 100 কোটির বক্স অফিস তো দিতেই পারবে। কিন্তু কারণ এই কথা শুনে হেসেই বেঁচে না, কেননা সে জানে এমন ঝড়ে অনেকেই বক মারতে পারে। সে সানিয়াকে সাব জানিয়ে দেয় আসমান এখনো তার সিনেমা করার লেভেলে আসেনি। তবে এই পর্যায়ে সেই পার্টিতে ঘটে যায় এক অন্য ঘটনা। আসমানের দেখা হয় সেই মুভি রিভিউয়ারের সাথে। বেটা তার সিনেমাকে টাট্টি বলে। এখন সে কিনা সিনেমার সাকসেস পার্টিতে সে হাজির, তাই এই কথা সে তার কাছে গিয়ে বললে রিভিউয়ার জানায়, আরে বোকা, এসব নেগেটিভ মার্কেটিং করেই তোমাদের পেট ভরে। এমনিতেই তুমি এখনো কাঁচা অভিনেতা, ধীরে ধীরে সব বুঝতে পারবে। তবে ধীরে ধীরে বোঝার সময় আসমানের হাতে ছিল না, তাই তো এর উচিত শিক্ষা দেওয়ার জন্য সে একটা বিয়ারের বোতল ভেঙে সবার সামনে তাকে শেষ করে দিতে চায়। এই দৃশ্য দেখে তো রিভিউয়ারের মূত্র বিসর্জনের মতো হওয়ার অবস্থা। তবে শেষে আসমান জানায়, রিল্যাক্স, আমি তো আপনাকে স্রেফ আমার অভিনয়টা দেখালাম, আর আপনি এতেই প্ল্যান ভিজিয়ে ফেললেন। এইসব কাণ্ড দেখে উপর থেকে কারণ জোহর দেখেও বুঝতে পারে না যে এই ছেলে কেবল অভিনয় নয়, এর ভিতরে একটা আলাদা অ্যাটিটিউড আছে যা ওকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু এর পরেও সে সোনিয়াকে অফারটা ফিরিয়ে দেয়। যাই হোক, এভাবেই সে পার্টিতে চলতে থাকে রাতভর। তবে এখানে দেখা যায় পার্টির শেষ দিকে ড্রাগ কন্ট্রোলার এজেন্সি এসে হুদাই কুটি অ্যাক্টার্সকে ড্রাগস মামলায় ধরে নিয়ে যায়। আসলে বলিউডের সাথে ড্রাগসের নাম এলেই তো তাদের আসল খেলা শুরু হয়ে যায়, ঠিক যেমন আরিয়ানের সাথে একবার ঘটেছিল। মূলত আরিয়ান খান তার নিজের কাহিনী হয়তো এই সিরিজে পোর্ট্রে করেছে। আসলে এই সিরিজে এত এত মেটাফোর আর রিয়েল ইনস্ট্যান্ট রয়েছে বলিউড নিয়ে, যা দেখতে হ্যাপি লাগছিল। যাই হোক, পরের সিনে আমরা ফ্রেডির অফিসে তার মেইন ইনভেস্টরকে দেখতে পাই। আসলে ফ্রেডি দীর্ঘদিন ধরে কোনো ভালো সিনেমা প্রডিউস করতে পারছিল না, তাই ইনভেস্টররা তার উপর বেজায় নাখোশ। এদিকে সে পড়ে আছে সাইলাব নামের একটা মুভির সিকুয়েল নিয়ে। আসলে এই সাইলাব মুভিটি আজ থেকে 24 বছর আগে অজয় তলোয়ার করেছিল, তাই তো পার্টিতেও সে অজয় তলোয়ারকে সাইলাব 2 অ্যাক্ট করার জন্য অফার করে। কিন্তু অজয় জানায় যে তার স্ক্রিপ্টটা একেবারে পছন্দ হয়নি, আর এই কারণে সে সিকুয়েলও রিজেক্ট করে দেয়। এখন এত বড় সিনেমাকে যদি আবারও পর্দায় আনা যেত তাহলে সব পাওনা মিটিয়ে ফেলতে পারতো। কিন্তু আজ কোনোভাবেই এই চিপ স্ক্রিপ্টের নাম লিখে অজয় তলোয়ার নিজের বেইজ্জতি করতে চাইছিল না। তাই ফ্রেডির মাথায় এক রাজ্যের চিন্তা, কিভাবে সে অজয়কে এই সিনেমায় অ্যাড করবে। এদিকে আসমান বাসায় ফিরলে তার মা পার্টিতে অমন আচরণ করার জন্য বকাবকি করে
করতে থাকে। কিন্তু আফতাব চাচা আসমানের পক্ষ নিয়ে জানায় যে বলিউড হলো এমন একটা বেখাউত জায়গা যেখানে আউটসাইডারকে টিকে থাকতে হলে এমন অ্যাটিটিউড নিয়ে সবকিছু ডিল করতে হবে। তো যাই হোক, এদিকে দেখা যায় পারভেজ জানমিরের দেওয়া সে ঘড়ি বিক্রি করে নিজের কারকে হ্যাপি স্টাইলে আপগ্রেড করেছে, কিন্তু এই টাকা ধান্দা করলো সে রণবীরের কাছ থেকে। তবে তার গাড়ির মধ্যে ইমরান হাশমির ছবি। আসলে পারভেজ ইমরান হাশমির একটা ডাই হার্ট ফ্যান, তাই তো পুরো বলিউড একদিকে আর ইমরান হাশমি অন্যদিকে। যাই হোক, ঠিক এই পর্যায়ে আমরা পরিচিত হই এই সিরিজের লিড অ্যাক্ট্রেস কারিশমার সাথে। তবে কারিশমার আসল পরিচয় হচ্ছে যে সে অজয় তলরের একমাত্র মেয়ে। সহজ ভাষায় বলা যায় বলিউডের একটা নেপোকিড। তো এখানে আসমান আসে এক রাউন্ড টেবিলে অংশ নিতে, যেখানে তার সাথে কারিশমা সহ আরো নিউ কামাররা উপস্থিত ছিল। তবে সেখানে কারিশমাকে যখন নেপোটিজম নিয়ে কথা বলতে দেওয়া হয় তখন তার নেপি স্ট্রাইকের কথা শুনে আসমান যেন হেসেই বাঁচে না। ঠিক সেই মুহূর্তে সেই স্টেজে হাজির হয় স্বয়ং অজয় তলোয়ার। সে আসে তার মেয়ের অনুষ্ঠান নিজের চোখে দেখার জন্য, কিন্তু এখানে আসমান কারিশমাকে নেপোকিড হিসেবে পুরাই ধুয়ে দিতে থাকে। একজন আউটকামার হয়ে আসমান যেভাবে তার মেয়েকে চ্যাটাং কথা বলে যাচ্ছে, এইসব দেখে তো অজয়ের মাথা পুরোই গরম হয়ে যায়। তবে কাউকে সে কিছুই বুঝতে দেয় না। তো ফার্স্ট মিনিটে আসমান আর কারিশমার মধ্যে একটা কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। এখন আসমানের এমন অ্যারোগেন্সি দেখে সানিয়া প্রচুর রাগারাগি করতে থাকে। সে জানায় এভাবে বদমেজাজি করলে কেউ তাকে কোনোভাবেই কাজ দিবে না। তবে ঠিক সেই মুহূর্তে কারণ জোহর থেকে কল দিয়ে জানায় যে আসমানকে সে তার নেক্সট মুভিতে সাইন করতে চায়, কারণ তারা ইতিমধ্যে ওই অনুষ্ঠানে আসমানের এমন অ্যাটিটিউড দেখে হ্যাপি ইমপ্রেস। এসব কথা শুনে তো পুরাই আনন্দে ফেটে পড়ে। তবে এই সুখবরের সময় মুহূর্তের জন্য হারিয়ে যায় যখন সানিয়া জানতে পারে যে আসমান ইতিমধ্যে ফ্রেডির সাথে ট্রাপ মার্ক 3টি ফিল্মে সাইন করেছে। সে তো পুরাই অবাক, কারণ এই 3টি ফিল্ম করলে আসমান কোনোভাবে আর কারণের মুভি করতে পারবে না। তাহলে এখন উপায় কি? তখন সানিয়া জানায় যে ফ্রেডিকে কল দিয়ে যেন সে কন্ট্রাক্টটা ক্যান্সেল করার জন্য বলে, কিন্তু ততক্ষণে ফ্রেডি কল দিয়ে অন্য একটা মুভির অফার করে। তো তার মানে আসমানের সামনে এখন পুরাই আকাশ ভরা তারা। আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই আসমান ফ্রেডির সাথে অফিসে দেখা করতে এসেছে কারণ জোহানের প্রজেক্টের পারমিশন নিতে, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে জারাস সাক্সেনাকে হেভি লেভেলে অপমানিত হতে। আসলে এই জারাস সাক্সেনা 15 বছর ধরে ফ্রেডির কন্ট্যাক্টে আটকে আছে। এখন কারণটা কি জানো? এই অ্যাক্টর ফ্রেডির সাথে কন্ট্যাক্ট করার পর গোপনে অন্য এক প্রোডাকশনের সাথে ডিল করেছিল, আর সেই কারণে আজ 15 বছর ধরে কোনো মুভিতেই সে চান্স পায় না। তো এইসব কথা শুনে আসমানের মাথার জন্য আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে তারও হয়তো এই অবস্থা হতে চলেছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো যে ফ্রেডি তাকে কারণের মুভি করার জন্য পারমিশন দিয়ে দেয়। এ যেন মেঘনা চাইতে জল। ফ্রেডি জানায় কোনো ব্যাপার না, তুমি কারণের মুভি করো, তাহলে তোমার ফেম আরো বাড়বে আর আমারও তাতে লাভ। এসব কথা শুনে ফাইনালি তারা স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর দেখা যায় সানিয়ার কাছে একটা লেইম মার্কার অ্যাডের অফার আসলে আসমান অনেক টাকা পাওয়া সত্ত্বেও সেটা নাকচ করে দেয়, কেননা এই অ্যাড ছিল হস্তশিল্প ব্যবহার করার এক লোকেশন নিয়ে। বুঝতেই পারছো কি এক অবস্থা। তবে বাড়ি ফিরেই আসমান এক দুঃসংবাদ পায়। সে জানতে পারে যে তার বাবার লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, যার ফলে এখন অনেক টাকা লাগবে তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য। ফলে এই মুহূর্তে তো টাকার ব্যবস্থা কেবল সেই লোশনই করতে পারে, তাই সে লাশ লজ্জা বিসর্জন দিয়ে অ্যাড করতে বাধ্য হয়। এরপর আসমান চলে আসে ধার্মা প্রোডাকশনে কারণের মুভির বিষয়ে কথা বলতে। তবে এখানে সে দেখতে পায় যে নেপোকিড কারিশমা এই মুভিতে তার অপোজিটে কাজ করবে, যার ফলে কি আর করা। ফিল্ম করতে গেলে মাঝে মাঝে শত্রুর সাথেও হাত মেলাতে হয়। তবে কারণের ডিরেকশনের জন্য তাদের মধ্যকার সম্পর্ক কিছুটা উষ্ণ হতে শুরু করে, কিন্তু সেটা আরো পজিটিভ হয় যখন বাইরের পাপারাজিরা কারিশমাকে প্লাস্টিক বলে টিজ করতে থাকে। এমন অপমানের কথা শুনে আসমান সেই পাপারাজিকেও তার অকাত বুঝিয়ে দিলে কারিশমা তার প্রতি বেশ ইমপ্রেসড হয়ে পড়ে। তবে এখানে কারিশমার বয়ফ্রেন্ড তাকে হেল্প করতে না এলে সে বুঝতে পারে যে এই ছেলেটা জাস্ট একটা ললিপপ বয়। আসল পুরুষ তো আসমান। ঠিক সেভাবেই আসমান ওই লোশনের অ্যাডটাও শুট করে ফেলে। সেদিন সেট থেকে বের হয়ে তারা দেখতে পায় রাজামৌলি আর আমির খানকে কি একটা নিয়ে যেন তারা হেভি ডিসকাস করছে। আসমান ভাবে এই বস পাবলিকরা হয়তো কোনো বিগ বাজারের সিনেমা নিয়ে কথা বলছে, কিন্তু এরা আসলে ইডলি ভালো নাকি বড়া পাও ভালো এই নিয়ে কথা বলছে। যাই হোক, এরপর ভ্যানিটি ভ্যানে আসার পর সানিয়ার হাতে ক্যাশ টাকা তুলে দেয় ওই অ্যাডের জন্য। এদিকে আফতার চাচা তার নিজের গান রেকর্ড করে সেটা সবাইকে শোনাতে থাকে, কিন্তু ঠিক এই মুহূর্তে সেখানে এসে হাজির হয় ব্যাড বয় বাদশা। আসলে বাদশাও এখন আসমানের বিগেস্ট ফ্যান। তো এখানে এসে বাদশা যখন তার চাচার 50 দশকের গান শোনে তখন সে বলে ওঠে, ভাই তোমরা কি এখন সেই 50 দশকের ভ্যাম্পিয়ার গান শোনো? আমার কান দিয়ে তো রক্ত
বের হয়ে যাচ্ছে। এখন এমন কথা শুনে আফতার চাচা না পারে কিছু বলতে আর না পারে কিছু সইতে। তবে মনের দুঃখে সে ওই গানের পেনড্রাইভটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ঘটে অন্য কাহিনী। অজয় যখন জানতে পারে যে তার মেয়ের ফার্স্ট ফিল্মে আসমানের মতো কোনো আউটসাইডারকে নেওয়া হচ্ছে, তখন সে কারণকে এটা করতে না করে দেয়। অজয় এটা না করলেও কারণ জানায় যে এটা আমার ফিল্ম, আমি জানি কাকে দিয়ে কি করতে হবে আর কাকে দিয়ে কি করা লাগবে না। এখানে অজয়কে দেখে মনে হচ্ছিল কেন জানি সে এই বিষয়টা নিয়ে অনেক সিরিয়াস। অজয়ের একটা ছেলেও আছে, নাম সৌমিক। ভাই রে ভাই, এই ছেলেটা যে কত ইরিটেটিং একটা ক্যারেক্টার, যারা সিরিজটা দেখেছে তারা রিলেট করতে পারবে। যাকে এক কথায় বলা যায় সে হচ্ছে বড় লোক বাপের বকে যাওয়া পুত্র সন্তান। তাকে দেখে মনে হচ্ছিল যে স্ক্রিনে ঢুকে যদি তাকে দুটো থাপ্পড় দেওয়া যেত তাহলে যেন মনের শান্তি আসতো। তবে যাই হোক, এটাই তো আসলে খেলা। যার অভিনয় যত ফুটিয়ে তুলতে পারবে তাকে দেখে তো ততই রিয়েলিস্টিক মনে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি তারা সবাই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কেননা আজ অজয় তলার পেতে যাচ্ছে পদ্মভূষণ। এই উপলক্ষে তারা যখন এয়ারপোর্টে পৌঁছায় তখন কারিশমার সাথে দেখা হয়ে যায় আমাদের হিরো আসমানের। আসমানও দিল্লি যাচ্ছে তার বাবার চিকিৎসার জন্য। তার বাবার এইসব কথা শুনে কারিশমা বলে যদি প্রয়োজন হয় তবে কোনো সংকোচ ছাড়াই যেন সে তাকে যে কোনো কথা বলে। ঠিক এভাবেই কারিশমা ও আসমানের মধ্যে ধীরে ধীরে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। আসমান দিল্লিতে এসে তার মায়ের হাতে টাকাগুলো তুলে দিলে যেন সেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। এরপর সে তার বাবার সাথে বাইরে হাঁটতে আসলে তার কাছে কল আসে ফ্রেডি চোরাওয়ালার। ফ্রেডি তাকে দ্রুত মুম্বাই এসে দেখা করতে বলে বিশেষ কারণে। এসব শুনে আসমানও পরের ফ্লাইটে ফ্রেডির কাছে চলে আসে। তবে এখানে দেখা যায় ফ্রেডি একজন ডিজাইনারকে খুব ধোয়া দিচ্ছে তার মনের মতো কাজ না করার জন্য। এখন এই ডিজাইনারও কম যায় না, সেও আঙ্গুল তুলে ফ্রেডির সাথে কথা বলতে থাকে। এই সব কিছু দেখে ফ্রেডি প্রচন্ড রাগে তার পেটে একটা লাথি মেরে দেয়। এই দৃশ্য দেখে তো আসমানের চোখ পুরাই কপালে। আর একটা মেয়ের গায়ে কেউ এইভাবে আঘাত করতে পারে, তাও আবার ফ্রেডির মতো লোক। এসব দেখে আসমান বুঝে যায় যে এই ফ্রেডি তার কাজের জন্য কত নিচে নামতে পারে। এসব দেখে আসমান নিজেকেও শক্ত করে নেয়। সে ফ্রেডিকে সোজা জানিয়ে দেয় যে একজন মেয়ের গায়ে এভাবে আঘাত করার জন্য সে তার ফিল্ম করবে না। এমন কথা শুনে ফ্রেডি তাকে হুমকি দিতে চাইলে আসমান সবার সামনে ফ্রেডিকে হেব্বি খেলানি দেয়। এসব দেখে তো ফ্রেডি নিজেকেই বিশ্বাস করতে পারছে না, কারণ যাকে সে স্টার বানালো এখন সেই এসে তার গায়ে হাত তুলছে। এরপর ফ্রেডিও তাকে রেগে মেগে জানিয়ে দেয় যে তোর কেরিয়ার শেষ না হওয়া পর্যন্ত আমি দম নেব না। আপনারা যারা এখনো এক্সপ্লেনেশনটি শুনছেন, অর্থাৎ আপনার এক্সপ্লেনেশনটি ভালো লাগছে, যদি এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমরা গল্পে ফিরে আসি। আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই সানি এবার ধুয়ে দিচ্ছে আসমানকে, কারণ আসমান এখনো কারণ জোহরকে এটা জানেনি যে আসমান ইতিমধ্যে ফ্রেডির 3টা মুভি সাইন করেছে। এরপর কারণ তার মুভির জন্য তাদের সবাইকে গোয়ায় নিয়ে আসে। এখানে তাদের বিভিন্ন মুভির কোর্স এবং রিহার্সাল করানো হবে গ্রুমিং এর জন্য। তো সেই হিসাবে আসমান এবং কারিশমা এখানে প্রথমেই শুরু করে রোমান্স তাদের মুভির জন্য। আর তাদের ইনস্ট্রাক্টরকে জানো, তাদের ইনস্ট্রাক্টর হলো অন অ্যান্ড অনলি লাভার বয় ইমরান হাশমি। আর এই সিনগুলোতে তো ইমরান হাশমি একজন পিএইচডি করা লোক। আর এইখানে নিজের আইডলকে দেখে তো পারভেজ নিজের মধ্যে কাঁপাকাঁপি শুরু করে দেয়। সে যেন নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারছিল না, তার কাছে সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে ইমরান হাশমির একের পর এক গান গাইতে থাকে। অন্য দৃশ্যে আমরা দেখতে চাই আফতার চাচাকে। আফতার চাচা মনের দুঃখে সমুদ্র পাড়ে বসে আছে, কারণ তার সারা জীবনের ইচ্ছা ছিল একজন প্লেব্যাক আর্টিস্ট হওয়ার, কিন্তু সে কোনোদিনও তার মূল্যায়ন পেল না। ঠিক এই সময় এখানে এসে হাজির হয় ওই ফ্লপ হিরো যারা সেক্সানা। সে চাচাকে মোটিভেট করার নামে আরো ডিমোটিভেট করতে থাকে। তবে এখানে ঘটে যায় এক অন্য কাহিনী। আফতার চাচা একটা ডিজে গান শুনে সেখানে থমকে দাঁড়ায়। এখানে মিউজিক টিউন অন্য কারোর হলেও এই যে ভোকালটা আছে এটা তো আফতার চাচারই। মানে সে যে রেকর্ডটা সবাইকে শোনাচ্ছিল এই গানটা সেই গানই। তার মানে কেউ একজন তারই গান চুরি করে নিয়ে রিমিক্স করে ইউটিউবে ছেড়ে দিয়েছে। আর এইদিকে গানটা এতটাই পপুলার হয়ে গেছে যে পুরো ইন্ডিয়াতে এটা ট্রেন্ডে অন নাম্বার চলে এসেছে। তবে সেখানকার কিছু ছেলে আফতার চাচাকে গালিগালাজ বা রাগান্বিত করলে জারাজ এসে তাকে বাঁচিয়ে নেয়। এর ফলে আফতার চাচা ও জারাজের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এরপর আফতার চাচা চলে আসে সোনিয়ার কাছে। সে এই কাহিনীর রহস্য উন্মোচন করতে চায়। সে সানিয়ার কাছ থেকে জানতে পারে সেই পেন ড্রাইভ ফেলে গেলে সানিয়া সেই পেন ড্রাইভ নিয়ে তার রুমমেট ডিজে আজমকে দিয়ে সেই গান রিমিক্স করে ইউটিউবে ছেড়ে
দিয়েছে। তারপর সেই গান থেকে আয় করা টাকার একটা চেক সে আফতাব চাচাকে তুলে দেয়। তার নিজের লাইফে সাকসেস যে এভাবে আসবে আফতাব চাচা তা কল্পনাও করতে পারেনি। তারপর সানিয়া তাদের বলে যে এখন থেকে অ্যাডাম আর আফতাব চাচা যেন একসাথে কোলাপ করে। যদিও অ্যাডাম এবং আফতাব চাচা কেউই চাচ্ছিল না একসাথে কাজ করতে, কারণ একজন মোটু আর একজন পাতলু, আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে একজন ডিজে আর একজন ক্লাসিক আর্টিস্ট। আমরা অন্য দৃশ্যে দেখতে পাই ইমরান হাশমি আসমান ও কারিশমাকে ট্রেন করাচ্ছিল, কিন্তু আসমান ও কারিশমা ইমরানের প্রতিটা স্টেপেই যেন ডাব্বা মারছিল। এসব দেখে ইমরান হাশমির তো একদম মাথা গরম হয়ে যায়। অন্যদিকে অজয় তলোয়ার যখন জানতে পারে তার মেয়ের প্রথম ছবি আসমানের সাথে হতে যাচ্ছে এবং এটা অনেকটা অ্যাডাল্ট এবং রোমান্সের মধ্যে পড়া, এ শুনে তো অজয়েরও মাথা গরম হয়ে যায়। এছাড়াও হাশমি তাদের ট্রেন করাচ্ছে, এ শুনে তো অজয় তলোয়ার মাটিতে পৌঁছে যেতে শুরু করে। একটাই মাত্র মেয়ে, তার উপর প্রথম মুভিতে এমন খোলামেলা ক্যারেক্টার, আর তার চেয়েও বড় বিষয় একজন আউটসাইডার কিনা তার মেয়ের প্রথম ফিল্ম করবে। না, সে কিছুতে এটা নিতে পারছে না, তাই তার যে করেই হোক অন্য কোনো পথ বের করতে হবে। এদিকে আসমান ও কারিশমা তাদের মধ্যে কেমিস্ট্রি করতে পারছিল না, এই জন্য ইমরান হাশমি কারিশমাকে নেপোকিট বলে কাঁদিয়ে ছাড়ে। এদিকে কারিশমার প্রতি আসমানের কেয়ার দেখে কারিশমা বুঝতে পারে আসমান আস্তে আস্তে তার প্রেমে পড়তে শুরু করেছে। আসলে কারিশমাও মনে মনে আসমানকে ভালোবেসে নিয়েছে। এখন তাদের মধ্যে যখন রোমান্টিক কিছু হতে যাবে ঠিক তখনই ইমরান হাশমি এসে বলে তার কাজ শেষ, কারণ সে এক্স্যাক্টলি এই ফিল্ডটাই তাদের মধ্যে ক্রিয়েট করতে চেয়েছিল। তো ফাইনালি তো তারা এই পরীক্ষায় পাশ হয়ে গেল। এখন এবার তাদের যাওয়ার পালা। তবে যাওয়ার দিন আসমান জানতে পারে যে ফ্রেডি এক বিশাল লয়ার হায়ার করেছে তার কেরিয়ার ধ্বংস করার জন্য। এমন অবস্থায় কারিশমা কাহিনী জানতে চাইলে সে কারিশমাকে সবকিছু খুলে বলে। এই কথা শুনে কারিশমা ফোন দেয় কারানকে আর বলে সে যেন এই কাচাল থেকে আসমানকে উদ্ধার করে। তোমরা তো বুঝতেই পারছো কারিশমার কলেজে পাওয়ার পাবে, আসমান আউটসাইডার হিসেবে কলেজে এই পাওয়ার পাবে না। তো ব্যাপারটা সর্টিং মনে হলো, এবার যেটা ঘটে সেটা ছিল পুরাই শকিং। তারা যখন একসাথে লাঞ্চ করছিল তখন কারিশমার গলায় একটি ফিশ বোন বেঁধে এক বিপাক কাণ্ড ঘটে, তার চপিং শুরু হয়। আসমান কারিশমাকে এই বিপদ থেকে উদ্ধার করলেও এই ভিডিও ধারণ করে এক পাপারাজ ইউটিউবে ছেড়ে দেয়, যার ফলে কারিশমার বয়ফ্রেন্ড তাদের বাড়িতে ডিনার করতে এসে এই নিউজ দেখে পুরো শক হয়ে যায়। চোখের সামনে তার গার্লফ্রেন্ডকে এভাবে কেউ কিছু করছে দেখে তো সে পুরাই কান্না শুরু করে দেয়। এখানে অজয় তলোয়ার তাদের বারবার বোঝাতে থাকে যে মিডিয়ায় এসব অ্যাক্টিং গুলোকে খুব নেগেটিভলি দেখানো হয় সব সময়, কিন্তু তারা তো কোনো কথা না শুনেই সেখান থেকে বেরিয়ে যায়। এখন অজয় নিজেও ভাবছে যে হয়তো তারা গ্রুমিং করতে গিয়ে তাদের মধ্যে কোনো রিলেশন শুরু হয়ে গেছে। তাই তো কারিশমা বাড়ি ফিরে এলে তারা এই বিষয় নিয়ে কারিশমাকে খুব বাজেভাবে ট্রিট করতে থাকে। এখানে কারিশমা সত্যটা জানিয়ে বলে আসমান তোমাদের মেয়ের জীবন বাঁচিয়েছে আর তোমরাই কিনা আমাকে অবিশ্বাস করছো। এই সব কিছুতে কারিশমা অনেক আপসেট হয়ে পড়ে, কারণ সেলিব্রিটি লাইফ অত সহজ নয়। এখানে সবাই চায় তিয়রকে তাল বানাতে, তাহলেই তো ভিউজ বেশি, টাকা বেশি। আমরা অন্য দৃশ্যে দেখতে পাই আসমান চলে যায় কারানের কাছে, কারণ কারিশমা তাকে বলেছিল যে কারানের সাথে দেখা করলেই তার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এখানে এসে দেখতে পাই কারান ইতিমধ্যে রেগে পুরো ফায়ার হয়ে আছে। সে আসমানকে সাব জানিয়ে দেয় যে তুই যদি ফ্রেডির সাথে সমস্যাগুলো 24 ঘন্টার মধ্যে ঠিক করতে না পারিস তাহলে তোর সাথে আমার মুভি ক্যান্সেল। যাওয়ার আগে সে একটা কথাই বলে, ডোন্ট ম্যাচ উইথ মুভি মাফিয়া। তার মানে তো বুঝতেই পারছো মুভি মাফিয়ারা কত বেশি ডেঞ্জারাস হয়। তলে তলে কেউ কারোর সমস্যার জন্য নিজেকে বিসর্জন দেয় না। তখন সানিয়া তাকে জানায় একমাত্র ফ্রেডি পারবে তাকে এখান থেকে উদ্ধার করতে, অন্যথায় এই কেস জেতা একেবারে ইম্পসিবল। এসব কথা শুনে পারভেজের কি যেন একটা মনে হয় এবং সে দ্রুত বেরিয়ে পড়ে। আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই একটি স্পা সেন্টারে ফ্রেডি যখন মাসাজ নিচ্ছিল তখন সেখানে এসে উপস্থিত হয় গফুর গ্যাং এর লোকেরা। এরপর তারা ফ্রেডিকে প্রচুর মারধর করে তার সামনে একটি কাগজ রেখে সেখানে সই করতে বলে। আসলে পারভেজ এই সমস্যা থেকে উদ্ধারের জন্য সরাসরি গফুর ভাইয়ের মাফিয়া লিঙ্কের সহায়তা নিল, যাতে করে ফ্রেডির কাছ থেকে জোর করে এই কন্ট্রাক্টটা বাতিল করাতে পারে। এসব দেখে ফ্রেডি বুঝতে পারে যে আসমানের লিঙ্ক একেবারে ডনদের সাথে, তাই সে বাধ্য হয় ওই কন্ট্রাক্টে সাইন করার জন্য। তবে এই একটা জিনিস যে তাদের লাইফে কত বড় ইফেক্ট ফেলতে যাচ্ছে তা হয়তো পারভেজ বা আসমান নিজেও জানে
জানে না। এরপর ফ্রেডি আর কোনো উপায় না পেয়ে অজয়ের কাছে চলে আসে। এরপর সে তার মুভির সেকেন্ড পার্টের জন্য অজয় তলার কাছে এক প্রকার ভিক্ষা চাইতে থাকে। অজয় তলারও এখানে চালে এক কড়া চাল। সে কোনোভাবেই চায় না আসমান আর কারিশমা একসাথে মুভি করুক। সে বলে দেয় যে আসমান যদি কারণ জোহরের ফিল্ম করে তাহলে সে তার মুভির সেকেন্ড পার্ট করবে না। তাহলে তো বুঝতেই পারছো এখান থেকে এই সিরিজ আরো গিট্টু লেগে গেল। অজয় চায় না তার মেয়ে আসমানের সাথে সিনেমা করুক, আর ফ্রেডিও এখন আসমানের পিওর শত্রু। তাহলে এর পরবর্তীতে কি হতে চলেছে? এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্ক্রিনে এক বিশাল ধামাকা। কারণ এই দৃশ্যের প্রথমে আমরা দেখতে পাই সেই বিশাল ডন গফুর ভাইকে। গফুর ভাই দুবাই থেকে ইন্ডিয়াতে এসেছে এক বিশেষ উদ্দেশ্যে, আর তার এলাকার মানুষ তো গফুর ভাইকে পেয়ে পুরাই চিল। কেননা এই বড় ভাই তাদের জন্য লিটারালি গোল্ড কয়েন নিয়ে এসেছে, মানে মাফিয়া বলেই তো কথা। আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই আসমানও যখন টেনশনে শেষ হয়ে যাচ্ছিল তখন পারভেজ এসে তাদের হাতে তুলে দেয় সেই সাইনিং করা লেটার। তা দেখে আসমানদের তো খুশি আর ধরে না। যাই হোক, ফাইনালি তাদের সব ঝামেলা মিটে গেল। কিন্তু এরা তো আর জানে না পারভেজ কোন স্টাইলে এইসব করেছে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই ফ্রেডি সোডাওয়ালা তার অফিস গুটিয়ে ফেলতে বাধ্য হচ্ছে। সেখানে তার ইনভেস্টার এসে তার ডেস্ক খালি করতে বসলেও সে তাকে ঘাড় ধরে বের করে দেয়, কারণ এখনো তার হাতে 3 দিন বাকি আছে ডিল অনুসারে। আর এই মুহূর্তে ফ্রেডি তার লাইফের সবচেয়ে বাজে সময় পার করছিল। ফ্রেডি ইতিমধ্যে তার পিএ কে জানিয়ে দেয় যে সে আজ থেকে মুক্ত, স্বাধীন। এসব শুনে তার পিএ তো বাথরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সেখানে এসে উপস্থিত হয় জারাস সাক্সেনা। সে তার পিএ কে জিজ্ঞেস করে এই কোম্পানি বন্ধ হওয়ার আসল কারণ কি। তখন সেই পিএ তাকে সবকিছু খুলে বলে, কিন্তু জারাস সাক্সেনার মাথায় ছিল অন্য আইডিয়া। তবে অন্যদিকে কারণ জোহর তো আডাম আর আফতার চাচার গান শুনে ইমপ্রেস হয়ে পড়ে, তাই তাদের ডাক পড়ে তার মুভির মিউজিকের জন্য। এমন সংবাদ শুনে তো সবাই খুশি, কারণ আফতার চাচার বয়স হয়ে গেলেও সে তার পোটেনশিয়ালটাকে একটা পর্যায়ে এসে কাজে লাগাতে পেরেছে। আসলে কার ভাগ্য যে কখন খুলে যায় সেটা প্রেডিক্ট করাও অনেকটা কঠিন। যেমন ধরেন আমার এটা নতুন চ্যানেল, আপনারা যদি সবাই সাবস্ক্রাইব করে দেন এবং পুরো ভিডিওটা দেখেন তাহলে আমার চ্যানেলটাও মনিটাইজ হয়ে যাবে। যাই হোক, আমরা গল্পে ফিরে যাই। এভাবেই দিন পার হতে থাকে। একদিন আসমান কারিশমাদের বাড়িতে আসে তাকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। তাদের এত ক্লোজ সম্পর্ক অজয় দেখে ফেলায় যে নিজে নিজে চিন্তা করে যেভাবেই হোক তাদের এত ক্লোজ আসতে দেওয়া যাবে না। এই জন্যই সে তাদের অফার দেয় বাইরে না গিয়ে তোমরা তো বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। এখন এত বড় মেগা স্টারের কথা তো আর ফেলা যায় না, তাই সেদিন বাধ্য হয়ে তারা তার বাবার সামনে প্র্যাকটিস করতে থাকে। কিন্তু অজয় যখন মুভির স্ক্রিপ্ট হাতে পায় তখন তো রাগে তার চোখ লাল হয়ে যায়। কেননা এই মুভিতে এত অ্যাডাল্ট সিন ছিল যে বাবা হয়ে দেখা একটা কষ্টকর বিষয়। তাদের সামনে কিছু না বলতে পারলেও সে সরাসরি কারানের সাথে দেখা করে। সে কারানকে জানায়, ভাই এসব করিস না, আমার একটা মাত্র মেয়ে। তখন কারান সে একই কথাই জানায়, আমার কাছে অডিয়েন্সের রিয়াকশনই বড় কথা, আর কিছু না। অজয় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুভিটা থেকে তার মেয়েকে বাঁচানোর জন্য। এদিকে পরের দিন ছিল কারিশমার বার্থডে। এজন্য আসমান ও পারভেজকে কারিশমা ইনভাইট করে এক জমকালো পার্টিতে। এই পার্টিটা এতটাই জমকালো ছিল যে পারভেজের যেন সব খাইশ মিটে যায়। আর এইখানেই আমরা দেখতে পাই আমাদের সাল্লু ভাইকে। তবে তার পার্টি পছন্দ না হলেও সে হাসি হাসি মুখ নিয়ে সেখান থেকে বিদায় নেয়। এই পার্টিতে আসমান কারিশমার জন্য সুন্দর একটা নেকলেস এনে তাকে পরিয়ে দেয়। এই সব কিছু দূর থেকে কারিশমার বাবা দেখতে পেয়ে যেন আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সে না পারছে সরাসরি কিছু বলতে, না পারছে এদের রঙ্গ তামাশা দেখতে। তবে এর পরপরই ঘটে যায় এক ধরনের বড় রকমের টুইস্ট। এখানেই দেখা যায় কারিশমা সেই বড়লোক বয়ফ্রেন্ড সবার সামনেই তাকে বিয়ের প্রপোজাল করে বসে। কিন্তু এই পরিবেশে সবচেয়ে বেশি ফেসে যায় কারিশমা, কারণ কারিশমা ভালোবাসে আসমানকে। কিন্তু সবার সামনে সে বিয়ের প্রপোজাল পেয়ে সে তার বয়ফ্রেন্ডকেও না করতে পারছে না, কারণ সে যদি তার বয়ফ্রেন্ডকে না করে তাহলে তার পুরো পরিবারের মান সম্মান এখানেই ধূলিসাৎ হয়ে যাবে। অন্যদিকে আসমানও এই সব কিছু দূরে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। অন্যদিকে কারিশমা তার মনের বিরুদ্ধে গিয়ে সামিরের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য হয়। তোমাদের বলে রাখি যে এই সব কিছুই ছিল অজয় তলারের মাস্টার প্ল্যান, কারণ সে চাইছিল তার মেয়ের এঙ্গেজ করিয়ে দিয়ে সে যেন আসমানকে তার মেয়ের থেকে দূরে রাখতে পারে। কিন্তু চিন্তা করো, অজয় তার মেয়ের সুখের কথা চিন্তা করেই তার পুরো লাইফটাকে বরবাদ করে দিচ্ছে। এই সব কিছুতেই আসমানের মন পুরোপুরি ভেঙে যায়। সে যেন পুরোপুরি বুঝতে পারে এই রঙিন দুনিয়ায় ভালোবাসা বলে কিছু হয় না, কারণ স্টার কিডরা যেন জন্মই নেয় বড় লোকদের বিয়ে করার জন্য। আসমানের এই দুঃখে তারা সবাই মিলে ড্রিঙ্কস পার্টির আইডিয়া করে। এই ড্রিঙ্কস পার্টিতে আফতার চাচা তার নতুন বন্ধু জারাসকেও
ফোন করে ইনভাইট করতে যাচ্ছিল, ঠিক তখনই জারাজও তাকে ফোন করে, কারণ সে ইতিমধ্যে জেনে গেছে যে আসমানকে মুভি থেকে বাদ দেওয়ার জন্য শুধু ফ্রেডি নয়, কারিশমার বাবাও এর জন্য দায়ী। এদিকে কারিশমাও তার বাবার সব চাল বুঝতে পেরে তার বাবাকে জেলা করা শুরু করে। অন্যদিকে সবাই যখন ড্রিঙ্কস করতে ব্যস্ত, তখন আসমানের সাথে কিছু লোকাল গুন্ডার গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, যার ফলে আসমান হিরোদের মতো সবাইকে হেব্বি খেলাতে শুরু করে। এক সময় দেখা যায় যে এই গুন্ডা বাহিনীও কম যায় না, আর আসমানও বেশ ফাঁপড়ে পড়ে যায়। তবে ঠিক সেই সময় সেখানে আবারও হাজির হয়ে যায় গাফুর ভাইয়ের সাঙ্গপাঙ্গুরা। ঠিক তখনই সবাই তাদেরকে দেখে বাবা গো মা গো বলে পালিয়ে যায়। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে, গফুর ভাইরা তো কৃপা করার আসল কাহিনী কি? আসলে গফুর ভাই কি চায়, এর জবাব আপনার পেয়ে যাবেন একটু পরে। এখানে আমরা জানতে পারি গফুর ভাই নাকি আসমানের বিগেস্ট ফ্যান, তাই সে দুবাই থেকে চলে এসেছে ইন্ডিয়াতে শুধুমাত্র আসমানের সাথে দেখা করার জন্য। তো এখন আসমানকে তার সাথে দেখা করতে যেতে হবে। এই সব শুনে তো আসমানের গলা মোটামুটি শুকিয়ে যায়। তার মাথায় আরো বাস পড়ে যখন সে জানতে পারে ওই কন্ট্রাক্টটা ফ্রেডি গফুর ভাইয়ের গ্যাং এর প্যাদানি খেয়ে সাইন করেছিল। এই কথা এতদিন পারভেজ তার কাছে লুকিয়েছে জেনে সে তো পুরো বনে যায়। আরে ভাই, জেল হলেও তো ঠিক ছিল, কিন্তু তার সাথে আন্ডারওয়ার্ল্ডের যে লিঙ্ক আছে এটা যদি একবার কেউ জেনে যায় তাহলে তো তার পুরো কেরিয়ার শেষ। এর জন্য সে পারভেজের উপর প্রচুর ক্ষেপে যায়। তারপর আসমান দেখা করবে না বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আসমানকে কারিশমা কল করে। কারিশমা তার ফিলিংস এর কথা আসমানকে বলতেই যাবে, ঠিক সেই সময় গফুর ভাইয়ের গ্যাং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই দৃশ্য আবার জারাজ দেখে ফেলে তাদের পিছু নিতে থাকে। পরবর্তী দৃশ্য আমরা দেখতে পাই আসমানকে নিয়ে আসা হয়েছে গফুর ভাইয়ের গোপন ডেরায়। তবে এখানে ওই বেটা জারাজও ফলো করতে করতে এসে পড়ে। এখানে গফুর ভাই আসমানকে এমন এক প্রস্তাব দেয় যা দেখে তার পা থেকে মাটি সরে যায়। গফুর সরাসরি জানায় যে তার মেয়েকে নাকি আসমানের বিয়ে করতে হবে, মানে এক ডনের মেয়েকে এখন জোর করে আসমানের সাথে বিয়ে দেওয়া হবে। চিন্তা করা যায়। কিন্তু পরক্ষণেই তার মেয়ে বলে ওঠে, আমার বাবা আপনার সাথে প্রাঙ্ক করছে, আসলে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি আমার লেখা এই স্ক্রিপ্টটা দেখানোর জন্য। আমার অনেক দিনের ইচ্ছা আমি একটি মুভি বানাবো, আপনি এই স্ক্রিপ্টটা পড়ে যদি রাজি থাকেন তাহলেই শুধু আপনি মুভিটা করবেন। এই সব কথা শুনে তো ফাইনালি আসমানের কলিজা ঠান্ডা হতে শুরু করে। কিন্তু দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল সেই জারাজ। আসমানের সাথে একজন মাফিয়ার এমন সম্পর্ক দেখে সে সেটা ভিডিও করে নেয়, আর এটা দিয়ে যে সে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা তো ভালো করেই জানো। আর এদিকে পারভেজের এমন নির্বুদ্ধিতার জন্য সানিয়া থেকে শুরু করে সবাই তাকে খুব ঝাড়তে থাকে। তখন পারভেজ জানায় তার প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য তার কাছে এইটা ছাড়া আর কোনো অপশনই ছিল না। সে যা করেছে মন থেকে ভালোবেসে করেছে। অন্যদিকে কারিশমা রাত থেকে আসমানের কোনো খোঁজ পাচ্ছিল না। আসলে সেই রাতে আসমানের ফোনটা পড়ে গিয়ে হারিয়ে যায়। কারিশমা যে তাকে আই লাভ ইউ বলেছিল এটা পর্যন্ত আসমান এখনো জানে না। ফাইনালি জারাজ এসে উপস্থিত হয় ফ্রেডির অফিসে। সে তখন ওই ভিডিও দেখে বলে যে তোমার কাছে আমার একটি ডিল আছে, আমাকে 51% সোডাওয়ালা কোম্পানির মালিক বানিয়ে দাও, আমি তোমাকে এই ভিডিও দেব। কিন্তু 51% হয়ে যাওয়ার পরেও ফ্রেডি এই ডিলে রাজি হয়ে যায়, কারণ এই ক্লিপ কারণ যদি একবার পায় তাহলে সে আসমানকে লাথি দিয়ে বের করে দিবে, আর অজয় তালোয়ারও তার ফিল্ম করতে রাজি হয়ে যাবে। তার মানে ফাইনালি সে তার কোম্পানিকে বাঁচাতে পারবে। পরের দিন অজয় তালোয়ারকে এই ভিডিও দেখায় এবং তার মুভিতে সাইন করিয়ে নেয়। মুহূর্তে কারণ যখন এই ভিডিও দেখে নেয় সাথে সাথে সে আসমানকে এই ফিল্ম থেকে বাদ দিয়ে দেয়। তার মানে ফাইনালি অজয় আর ফ্রেডির সব প্ল্যান ফাইনালি সাকসেস হয়ে গেল। এদিকে কারিশমা এই নিউজ পাওয়ার সাথে সাথেই তার বাবাকে জিজ্ঞেস করে তুমি এসবের সাথে জড়িত আছো কিনা, কিন্তু অজয় তালোয়ার মিথ্যা দেবী কেটে বলে যে না, আমি জানি না কেন কারণ তাকে ছবি থেকে বাদ দিয়েছে। এদিকে পারভেজও কোন রকম ছড়ি ঠড়ি বলে আবার আসমানের সাথে রিলেট হওয়ার ট্রাই করে। এছাড়া অলরেডি কারিশমা চলে যাওয়ায় আসমান অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল, তাই পারভেজের প্রয়োজনায় সে কারিশমাকে ভুলে যাওয়ার জন্য অন্য এক মেয়ের সাথে ডেট করতে থাকে। এদিকে কারিশমা অনেক মেসেজ দেওয়ার পরও যখন কোনো রেসপন্স পায় না তখন সে আসমানের বাড়ির দিকে রওনা হওয়া শুরু করে, কারণ কারণ জোহর যে তাকে এখন ফিল্ম থেকে বাদ দিয়ে দিয়েছে এটা তো সে এখন আর জানে না। তবে তার বাড়ির সামনে এসে ওই র্যান্ডম মেয়ের সাথে এমন চুম্মাচাম্মি দেখে সে তো একদম শক খেয়ে যায়। তাই কারিশমা সোজা বাড়ি এসে তার বাবা মাকে জানিয়ে দেয় যে সে সামিরকে বিয়ে করতে রাজি আছে। বেচারার আম সালা বস্তা সবই গেল একসাথে। এর পরের দিন আসমানের বাড়িতে যেন বাস পড়ে, কারণ ইতিমধ্যে ধার্মা প্রোডাকশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কারণের সাথে করার ফিল্মটা ক্যান্সেল হয়েছে। কারণ হিসেবে আন্ডারওয়ার্ল্ডের সাথে তার লিঙ্ক আছে এটা তারা জানায়। তবে তারা কথা দেয় যে এই নিউজ তারা মিডিয়াতে পাবলিশ করে আসমানের ক্যারিয়ার নষ্ট করবে না। এই সব শুনে তো আসমান কি করবে বুঝে উঠতে পারে না। এর
উপর তো পারভেজ পার্ট নিয়ে বলে, এত সস্তা কথা, দাঁড়া আমি গফুর বাইকে গিয়ে বলতাছি, দেখবি ওই কারানের বাচ্চা বাপ বাপ বলে তোকে সিনেমায় নিবে। কিন্তু এবার আসমানের ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায়। সে পারভেজকে চড় মেরে বসে। আরে সে মাফিয়ার ক্যাচাল থেকে বাঁচতে আবারও মাফিয়ার কাছে যাবে? তুই চড় যেন পারভেজের হৃদয় একবারে ভেঙে চুরমার করে দেয়। এভাবেই আসমানের এক দারুণ কেরিয়ার, দারুণ ফ্রেন্ডশিপ সবই যেন একসাথে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আসমানের বাবা এক হসপিটালে ভর্তি হয়েছে, কারণ ইতিমধ্যে তার জন্য লিভার ডোনার পাওয়া গেছে, তার লিভার ট্রান্সফার করা হবে। ঠিক সেই জায়গায় সবাইকে অবাক করে দিয়ে পারভেজ এসে উপস্থিত হয়। এমন কঠিন পরিস্থিতির মধ্যে পারভেজকে আসতে দেখে আসমান আর নিজের রাগ পুষে রাখে না, ফলে তাদের মধ্যে আবারও বন্ডিং হয়ে যায়। তবে সেই অপারেশনে তার বাবা মারা যায়। বাবার এমন মৃত্যুতে আসমান প্রচন্ড ভেঙে পড়ে। তার থেকে বড় কথা যে সে তার বাবাকে মিথ্যা বলেছিল যে কারানের মুভির শুটিং কয়েকদিন পরেই শুরু হবে, কিন্তু সে জেনেও যেতে পারল না যে তার ছেলে ইতিমধ্যে ছবি থেকে বাদ পড়েছে। তবে এত কিছুর মধ্যেও সে ফিল্ম ফেস্ট অনুষ্ঠানে বেস্ট অ্যাক্টর হিসেবে নমিনেটেড হয়। তার বাবার এই অবস্থার পরে সে তার ফিল্ম ফেস্ট অ্যাওয়ার্ডে আর যেতে চায় না, কিন্তু তার মা জানায় বাবার জন্য হলেও সে যেন সেই ফিল্ম ফেস্টে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই এক কড়া টুইস্ট। কারিশমা তার বাবার প্যাড ঘাটতে গিয়ে দেখতে পায় সেই ভিডিও। সে আরো দেখতে পায় এই ভিডিও তার বাবা কারানকে পাঠিয়েছে এবং বলছে আসমানকে সিনেমা থেকে বাদ দেওয়ার জন্য। তার মানে এইবার কারিশমা তার বাবার সাথে যে কি করবে তোমরা তো বুঝতেই পারছো। ফিল্ম ফেস্ট শুরু হয়ে গেলে দেখা যায় আসমানের সবাই সেখানে উপস্থিত হয়েছে। ঠিক তখনই তাদের ভ্যানে একজন লোক এসে আফতাব চাচাকে বলে যে বাদশা এসেছে। বাদশার কথা শুনে তো আফতাব চাচা পুরোই খেপে যায়, তাকে গালি দিয়ে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু এখানে তার সাথে যে দেখা করতে এসেছিল সে আসলে বলিউডের বাচ্চা শাহরুখ খান। তবে শাহরুখ যখন শোনে এই 2 দিনের সিঙ্গার তাকে ঘন্টার বাচ্চা বলেছে, তখন সে তো তাকে মারতেই যাবে। তবে সেটা না করে সে তার প্লেলিস্ট থেকে আফতারের সব গান রিলেট করে দেয়। কি আর বলবো, বলিউডের বাচ্চার এমন অপমান সত্যিই বিরল। যাই হোক, এভাবেই শুরু হয়ে যায় সেই ফিল্ম ফেস্টের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এই শোতে হোস্ট করতে আসে স্বয়ং বাদশা কিং খান। তখন আফতাব চাচাও বুঝে যায় যে আসলে কোন বাচ্চা তার সাথে দেখা করতে এসেছিল। তখনই বুঝে যায় যে সে কি না বাসটা খেয়েছে। তো বেস্ট অ্যাক্টর হিসেবে এই অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হয় আসমানের। সে তার প্রথম পুরস্কার তার বাবার জন্য উৎসর্গ করে। এরপর ব্যাক স্টেজে কারিশমার সাথে দেখা হলে কারিশমা তাকে জানায় যে তার বাবাই এসবের জন্য দায়ী। আর এই সব খবর পেয়ে সে চলে যায় অজয় তলারের কাছে আর জানতে চায় সে কেন তার পিছে পড়ে আছে। অজয় তাকে বলে তুই মাফিয়াদের সাথে মজ মাস্তি কর, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়ের থেকে দূরে দূরে থাক। এভাবে আরো সব উল্টো পাল্টা কথা বলে অজয় তার অ্যাওয়ার্ড নিতে চলে যায়। কিন্তু আসমানের মাথায় তখন তার বাবার একটা কথাই করতে থাকে, জীবনে কারোর কাছে হার মানা যাবে না। তাই তো সে সবার সামনে অজয় তলারের গায়ে হাত তুলে দেয়। কিন্তু এত বড় স্টারের গায়ে হাত দেওয়ার জন্য পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি তাকে ব্যান করা শুরু করে। বেটার সাহস দেখো, 2 দিনের অ্যাক্টরের এত বড় স্পর্ধা। শুধু তাই নয়, পুলিশও তাকে গ্রেফতার করে নেয়। এদিকে সানিয়া বেলের আপিল করলেও সেটাও রিজেক্ট হয়ে যায়। তবে এখানে ঘটে এক অবাক করা কাহিনী। অজয় তলার নিজেই ফোন দিয়ে পুলিশকে বলে যেন তারা আসমানকে ছেড়ে দেয়। আসলে চায় না এমন একটা বিষয় একটা ছেলের ক্যারিয়ার নষ্ট হোক। অজয় তলারের এত দয়া কেন হলো, এটা কিন্তু আসলে সন্দেহজনক। এদিকে এই সব কিছুর জন্য আবার কারিশমা তার বাবার উপরেই ক্ষোভ ঝাড়তে থাকে, কিন্তু তার বাবা তাকে সাফ জানিয়ে দেয় যে সে যা করেছে তার পরিবারের ভালোর জন্যই করেছে, কারণ কারিশমা জানে না আসমান আসলে কোন জিনিস। তারপরেও কারিশমা কাঁদতে থাকলে অজয় তলোয়ার তাকে ঘরের মধ্যে আটকে দেয়। অন্যদিকে রাত পার না হতেই আসমান বেলে ছাড়া পেয়ে যায়। বাড়ি ফেরার সময় কারিশমা তার বাবার ফোন দিয়ে জানায় তার বাবা তাকে বাড়িতে আটকে রেখেছে। তো বুঝতেই পারছো এখন হিরো চলে যাবে হিরোইনকে বাঁচাতে। সবাইকে নামিয়ে দিয়ে আসমান ও পারভেজ চলে যায় কারিশমাকে তুলে আনার জন্য। ইতিমধ্যে অজয়কে সাপোর্ট করার জন্য তার ফ্যানরা তার বাড়ির সামনে এসে হাজির হয়েছে। হাজার হলেও সুপারস্টারের অপমান বলে কথা। এখন এই সুযোগে পারভেজ তাদেরকে ডিস্ট্রাক্ট করতে থাকে এবং আসমান দেয়াল টপকে চলে যায় কারিশমার সাথে দেখা করার জন্য। সে ব্যাক সাইডের জানলা দিয়ে ফাইনালি কারিশমার সাথে দেখা করতে সক্ষম হয়। তবে তারা ক্লোজ হওয়ার আগেই অজয় টের পেয়ে যায় তার মেয়েকে তুলে নিতে এখানে কে চলে এসেছে। তাই অজয় তলার দ্রুত উপরে চলে আসে, কিন্তু ইতিমধ্যে সে দেখতে পায় আসমান কারিশমাকে নিয়ে পগার পার হয়ে গেছে। এমন ভাবে শেষ হয় 6 নাম্বার এপিসোড। এর পরবর্তী এপিসোড অর্থাৎ শেষ এপিসোডেই আমরা হয়তো জানতে পারবো সকল রহস্যের উদ্ঘাটন। তো চলুন শুরু করা যায়। তো নতুন এপিসোডের শুরুতেই দেখা যায় আসমান ও কারিশমা ডিসিশন নিয়েছে তারা বিয়ে করবে এবং সে তার মাকেও ফোন দিয়ে লোকেশন জানিয়ে দেয় যে তারা কোথায় বিয়ে করবে। তবে
অজয় কিভাবে যেন তাদের এই লোকেশন পেয়ে তাদের গাড়ির পিছু করতে থাকে। তবে এই কার গাড়ি নিয়ে ধস্তাধস্তি ছিল একটা অন্য লেভেলের। একদিকে পারভেজ তার ভাঙাচোরা গাড়ি নিয়ে এদিক ওদিক করে যাচ্ছে, আর অন্যদিকে অজয় তলোয়ার তার মেয়েকে বাঁচানোর জন্য ল্যাম্বরগিনি নিয়ে ছুটছে। ভাই রে ভাই, এটা কঠিন লেভেলের সিন ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও পারভেজের ড্রাইভিং এর সাথে অজয় তলোয়ার পেরে ওঠে না। ফলে সুপারস্টারকে হারিয়ে তারা পৌঁছে যায় সেই জায়গায় যেখানে আজ তাদের বিয়ে হবে। এই জায়গায় ইতিমধ্যে গাফুর ভাইয়ের একজন লয়ার আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল। অলরেডি তাদের বিয়ের কাগজপত্র প্রায় রেডি। ইতিমধ্যে তারা যখন দুজন দুজনের মনের কথা বলতে যাবে, সেখানে এসে আবারও উপস্থিত হয় অজয় তলোয়ার। মানে অজয় তলোয়ার কোনোভাবেই তার মেয়েকে আসমানের সাথে বিয়ে হতেই দিবে না। এর পরপরে শুরু হয় অজয় তলোয়ার আর আসমানের মধ্যে বিশাল ফাইটিং। অজয় তলোয়ার এবং আসমান যখন ফাইটিং করছিল তখন কারিশমা ছুটে যায় সেই রেজিস্টার অফিসারের কাছে। সেখানে গিয়ে সে সাইন করতে থাকে, কিন্তু অজয় তলোয়ারও এই বিয়ে হতে দেবে না। এর মধ্যে সেখানে আফতাব চাচা চলে আসে, তবে আফতাব চাচাকে ধুয়ে ছেড়ে দেয় অজয় তলোয়ার। কারিশমা সাইন করার সেই ম্যারেজ কাগজটি সে আসমানের দিকে ছুড়ে দেয়। তখন অজয় তলোয়ার ফাইট না করে কারিশমাকে নিয়ে চলে যেতে থাকে। তবে এই দৃশ্যের টুইস্ট নিয়ে আসে আসমান, কারণ সে সাইন না করে সে সোজা হয়ে দাঁড়ায় আর সবাইকে বলতে থাকে যে একটা ছোট্ট কাগজ কখনো একটা বন্ধনকে টিকিয়ে রাখতে পারে না। আসলে একটা বন্ধন টিকিয়ে রাখার জন্য প্রয়োজন ভালোবাসা। সে তখন অজয় তলোয়ারকে জিজ্ঞেস করে, আমি বুঝতে পারছি না যে আপনি কেন আমাকে এত ঘৃণা করেন, আপনি কেন আমাকে মেনে নিতে পারেন না। এর কোনো উত্তর না দিয়ে অজয় সাফ জানিয়ে দেয়, আমার পরিবার থেকে তুই দূরে থাক। এসব শুনে আসমান সাফ জানিয়ে দেয় যে সে যাই হয়ে যাক না কেন কারিশমার সাথেই থাকবে। এই কথা শুনে অজয় তলোয়ার আবারও আসমানকে জোরে সোরে এক থাপ্পড় মেরে বসে। তখন আসমান রেগে এক হাতুড়ি দিয়ে অজয় তলোয়ারকে যেই না মারতে যাবে, তখনই এই মুভির সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। তখন আসমানের মা নিতা এসে জোরে চিল্লাই বলে যে আসমান, অজয় হচ্ছে তোর আসল বাবা। কি রে ভাই, মুভির এখানে কি হয়ে গেল? এমন এক টুইস্ট যেখানে আসমান আর কারিশমা প্রেমিকা থেকে হয়ে গেল ভাই বোন। এই মুভির এই সিন তোমাদের মতো আমিও কল্পনা মানতে পারিনি। তার মানে বুঝতে পারছো তারা দুজন আসলে ছিল ভাই বোন। ঠিক এই কারণেই অজয় তলোয়ার কারিশমা ও আসমানের সম্পর্কটা এতদিন থেকে গড়তে দিচ্ছিল না। আসলে সাইল অফ সিনেমায় অজয় তলোয়ার এবং নিতা একসাথে কাজ করেছিল। আসলে তাদের মধ্যে সম্পর্ক হলে সেখান থেকে জন্ম হয় আসমানের। তবে এই বিষয়টা নিতার স্বামীও জানতো না, কিন্তু এই সবকিছু তথ্য নিতা প্রথম থেকে অজয় তলোয়ারকে দিয়ে যাচ্ছিল যাতে তাদের মধ্যে কিছু না ঘটে। তো এইসব দেখে তো বুঝতেই পারছো যে সিরিজের নাম কেন দ্য ব্যাডস অফ বলিউড রাখা হয়েছে, এখানে তার প্রমাণ হয়ে যাচ্ছে। এরপর আর কি, আসমান তার মায়ের উপরে একরাশ ঘৃণা প্রকাশ করে এবং কারিশমাও তার বাবাকে জানিয়ে দেয় সে তার বাবাকে কখনো ক্ষমা করতে পারবে না। ফাইনালি কারিশমা ও আসমান আবারও মিট করে, কিন্তু এবার আসলে তারা ভাই বোন হিসেবে মিট করে এবং তারা বলে এখন থেকে একে অপরের পাশে তারা সবসময় থাকবে। অন্যদিকে অজয় ও নেতা গোপনে একসাথে দেখা করে। তারাও ওয়াদা করেছিল যে তারা দুজন কখনো কারোর সামনে আর আসবে না, কিন্তু ভাগ্য তাদের এক জায়গায় টেনে এনেছে। কিন্তু এখানে দেখা যায় যে দূর থেকে সবকিছু ফ্রেডির পিএ রেকর্ড করে নিয়েছে। তখন ফ্রেডি এসে জানায়, চিন্তা করো না, এই ভিডিও ততক্ষণ পর্যন্ত সেভ যতক্ষণ পর্যন্ত না তোমরা আমার সিনেমা করছো। তখন বলেছে আমি নতুন একটা সিনেমা করবো, সাইল আপ টু না। এই নতুন সিনেমাতে শুধু তুমি আর নিতে থাকবে না, এখানে আসমান আর কারিশমাও থাকবে এবং এই সিনেমার নাম হবে ব্যাডস অফ বলিউড। আর যখন আসমান দেখতে পায় সে পুরো ইন্ডাস্ট্রি থেকে ব্যান, তখন সে চলে যায় গাফুর ভাইয়ের কাছে। এখানে গাফুর ভাইও তার সাথে একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা করতে রাজি হয়ে যায়। ঠিক এমন সিনের মাধ্যমে এই পাগলাটে সিরিজটি শেষ হয়। সিরিজটির এক্সপ্লেনেশন কেমন লাগলো আপনার প্লিজ কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।